বলছে আপনি এখানে কি করেন, আপনি এখানে হাত লাগাতে পারবেন, পারলে হাত লাগান আর তাহলে যান। এমন এক বাস্তবতায় আজ আমরা দাঁড়িয়ে আছি যেখানে ঢাকার আকাশ আজ ভারী হয়ে উঠেছে কান্নার শব্দে, এবং আমরা জানি না যে কজনের সন্তান আর কখনোই বাড়ি ফিরতে পারবে না। এর দায় আসলে আমরা কাকে দিব, বা সন্তান হারা পিতামাতার যন্ত্রণার সান্ত্বনা আসলে কিভাবে মিলবে? দেখেন বিষয়টা হলো কি, এটা একটা দুর্ঘটনা, এটাকে দুর্ঘটনা হিসাবে আসলে দেখতে হবে। কারণ এখানে তো আপনি কাকে দায় দিবেন? বিমানের যিনি চালাচ্ছিলেন তিনি তো নিজেও মারা গেছেন, এবং এটা বলা হচ্ছে যে উনি চেষ্টা করেছেন যে এটা লোকালয়ের বাইরে কোথাও নিয়ে যাওয়ার জন্য। কন্ট্রোল রুম থেকে ওনাকে বারবার বলা হচ্ছিল উনি যেন ইজেক্ট করে বেরিয়ে আসেন, মানে নিজের জীবন বাঁচানোর জন্য, এবং ওনার নিজের জীবন বাঁচানোর সুযোগও ছিল। কিন্তু উনি কিন্তু সেই সুযোগটা নিয়ে মানে নেওয়ার চেষ্টা করেননি, বরং উনি চেষ্টা করেছেন যাতে নাকি হতাহতের সংখ্যা কম হয়, এবং উনি চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, যান্ত্রিক গোলযোগ ছিল। এগুলো হলো মোটামুটি মানে আমরা যতটুকু দেখেছি, যতটুকু শুনেছি এসব তথ্য। কিন্তু যে ক্ষতিটা হবার সেটা তো হয়েই গেল। এখন কয়েকদিন আগেও আমরা দেখেছি কিন্তু ভারতে একটা ঘটনা ঘটেছিল, ওটা একটা যাত্রীবাহী বিমান ছিল, সেটা তো যে একটা মেডিকেল কলেজের ক্যান্টিনের উপর যে পড়লো। আর এখানে তো একটা ছোট ছোট বাচ্চাদের স্কুলের উপর পড়লো। মোট এই পর্যন্ত যদ্দূর খবর পেয়েছি 20 জন মারা গেছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি যেন মৃতের সংখ্যা না বাড়ে। আমাদের তো দৌড় এই পর্যন্ত, আমরা আর কি করতে পারি? কিন্তু কতগুলো প্রশ্ন কিন্তু থেকেই যায় যে এই বিমানটা কবে কেনা হয়েছিল, এই বিমানগুলো আর কি। এই ধরনের আরও অনেক বিমান আছে বাংলাদেশ সেনা বিমান বাহিনীর কাছে। যতটুকু আমি জেনেছি এ পর্যন্ত প্রায় বিমান বহরের 36টা বিমান আছে, তার মধ্যে অধিকাংশই এই বিমানগুলি, এই F7, এগুলো চাইনিজ বিমান। চীন থেকে কেনা হয়েছিল 2013 সালে সম্ভবত। এবং ইন্টারেস্টিং হলো চীনের যে কোম্পানির কাছ থেকে কেনা হয়েছিল তারা কিন্তু এই বিমানগুলোই শেষ উৎপাদন করেছে, মানে এটার বন্ধ করে দিয়েছে। আমাদের কাছে বিক্রির পর এটা প্রোডাকশনই বন্ধ করে দিয়েছে। তো প্রোডাকশন বন্ধ করতে পারে, এরকম অনেক বিমানই তারা অনেকে বন্ধ করে দেয়। তাহলে আমরা কি 2013 সালে আবার এখানে কিন্তু পলিটিক্স চলে আসে। 13 সালে কে কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে, কেনা ঠিক হয়েছে কিনা, ওই সময় কারা ক্ষমতায় ছিল, এগুলো নিয়ে আলোচনা হতে পারে। যেহেতু রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির তথ্য আমাদের দেশে আছে, এখানে এটা হতেও পারে। এবং তারও যে বড় কথা, এই একই বিমান কিন্তু এর আগেও দুবার দুর্ঘটনা পতিত হয়েছে, এবং দুবারই কিন্তু যিনি চালক ছিলেন উভয়ে মারা গেছেন। একবার বোধহয় 2018-তে, একবার 2021-এ, যতটুকু আমি পড়েছি, যতটুকু মনে করতে পারি। তার মানে কি এই বিমানটা রিস্কি বিমান। এখন কি হবে? আরও তো বিমান বহরে অনেকগুলো আছে, এখন সবগুলিকে আপনি বাদ দিবেন তা তো পারবেন, অনেক টাকা দিয়ে কেনা হয়েছে এগুলো। আবার এগুলোতে চড়তেও তো আমাদের বৈমানিকরা কতটা সাহস পাবেন, এখন তো এক ধরনের তাদের মধ্যে এক ধরনের টেনশন কাজ করবে। তো সব মিলিয়ে না একটা এলোমেলো অবস্থা। এখন এটার সমাধান কিভাবে হবে এটা তো আমরা বলতে পারবো না, কিন্তু বড় ক্ষতি হয়ে গেল ভাই। আমাদের অনেকগুলি বাচ্চা, এই এক একটা বাচ্চা মনে করেন কত স্বপ্ন এদেরকে ঘিরে, তাই না? এবং তারা বুঝতেও পারলো না যে তাদের মৃত্যুটা কেন হলো, কি ছিল তাদের অপরাধ। তাদের তো কোনো অপরাধ নেই, নিষ্পাপ বাচ্চারা সবাই। এবং ভাবেন এই ফ্যামিলিগুলি কথা, যাদের বাচ্চাগুলি মারা গেল তাদের ফ্যামিলিতে কি অবস্থা, এখন চিন্তা করে দেখেন একবার। যারা বেঁচে গেল তারাও কিন্তু তাদের সহপাঠীকে হারালো, বন্ধুকে হারালো, তাদেরও কিন্তু সারা জীবন এই ট্রমাটা থেকে যাবে। আমি জানি না রাষ্ট্রীয় শোক কালকে ঘোষণা করছে, এতেই বা কি হবে। আর আমি একটা কথা বারবার বলতে চাই, সেটা হলো কি এই ধরনের এই মানে আপনার মানে ঝুঁকিপূর্ণ যে সমস্ত কাজকর্ম, এগুলো না আসলে লোকালয়ের বাইরে যেয়ে করা উচিত। কেন থাকতে হবে একদম রাজধানী শহরেই, কেন এগুলো করতে হবে? যদি একটু লোকালয়ের বাইরে হচ্ছে, যেমন আগের যে দুটো মানে নষ্ট হয়েছিল এই F7-এর, সেগুলো একটা ছিল মধুপুরে, মধুপুর বনের মধ্যে, আর একটা ছিল কক্সবাজারে, ওখানে সমুদ্রে পড়ে গিয়েছিল। সেগুলোও ক্ষতি হয়েছে, যারা মারা গেছে তারা অবশ্যই আমাদের জাতীয় সম্পদ, কোনো সন্দেহ নেই। কিন্তু সেখানে তো এরকম মানে এত লোক মারা যায়নি। মৃত্যুর ক্ষেত্রে সব মৃত্যু বেদনাদায়ক, কিন্তু মৃত্যুর ক্ষেত্রে সংখ্যাও একটা বিষয়। তো এবং এখানে তাদের কোনো ভূমিকাই নেই, ছোট ছোট বাচ্চা। আমি এটাকে আমি আর কিভাবে বর্ণনা করবো আমি জানি না। এলাম এই মাত্র এক সংবাদে দেখছিলাম যে আহতদের দেখতে উপদেষ্টার রাজনৈতিক দলের নেতাদের ভিড়ে বার্ন ইনস্টিটিউটের ভেতরে বাইরে বিশৃঙ্খলা।
এই ক্রান্তিকালে আমাদের আরেকটু সচেতন কিংবা সংবেদনশীল হওয়ার প্রয়োজনীয়তা দেখেন কিনা? আমি একটা জিনিস বুঝি না, এই পলিটিক্যাল পার্টির লিডারগুলো ওখানে কাজটা কি? তারা কি ওদের কানের কাছে যে রাজনৈতিক বক্তব্য দিবে, অথবা এমন কিছু আছে তারা বলতে পারবে যেটা বললে ওদের ব্যথা কমবে, অথবা ওদের পেইনটা কমবে, অথবা ওদের ওদের যারা নাকি আছে, অভিভাবক আছে, তাদের মনে কোনো শান্তি আসবে? কেন তারা যায়? এই নাটক তো কোনো দরকার নেই, এটা অপ্রয়োজনীয় কাজ। যে কাজ মানে যাওয়া উচিত হাসপাতালে, বাইরের লোকের যাওয়ারই উচিত না, ওটা ডাক্তাররা যাবে। বিদেশে তো কাউকে ঢুকতেই দেয় না। বিদেশে হলে পরে প্রাইম মিনিস্টারও ঢুকতে পারতো না ওখানে। তার কি কাজ? কোনো কাজ নেই রে ভাই। আমি অনেকদিন আগে আমার মনে আছে ইংল্যান্ডের একটা ঘটনা বলি আপনাকে, যে কি একটা জিনিস নষ্ট হয়েছে, ব্রিজ দিয়ে কি নষ্ট হয়েছে, মানুষ ওখানকার লোকজন শতপ্রণোদিত হয়ে সেটাকে মানে সারতেছে। ওই সময় ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন ডেভিড ক্যামেরন। তো ডেভিড ক্যামেরন ওখানে গিয়েছেন দেখার জন্য। যারা কাজ করে তারা বলছে আপনি এখানে কি করেন? আমি এখানে দেখতে আসছি। আপনাকে দেখতে আসার দরকারটা কি? আপনি এখানে হাত লাগাতে পারবেন, পারলে হাত লাগান, আর তাহলে যান। তো এইটা হলো গিয়ে বেসিক কথা। আপনি এখানে কাজটা কি? যারা এখানে গিয়েছেন তারা এখানে কি করবেন? দেখাতে গেছেন এই যে আপনার সঙ্গে এনসিপি আছে, আপনার সঙ্গে বিএনপি আছে, আপনার সঙ্গে জামাত আছে, দেখে আমার লাভ কি? দেখে যার গেছে তার পাশে এনসিপি না ডক্টর ইউনূস কে আছে, এটা দেখে তার লাভটা কি? পারলে আমার বাচ্চার পেইনটা একটু কমান। এটা পারবেন আপনি? আপনি ডাক্তার, আপনি পারবেন? পারবেন না। আপনি হাসপাতালগুলিকে ঠিক করেন, এটা পারবেন? পারলে করেন। ক্ষমতায় যেহেতু হাসপাতাল ঠিক করবেন না, ক্ষমতায় যাওয়ার পরে আপনি যখন মন্ত্রী হবেন, এমপি হবেন, আপনার সামান্য সর্দি কাশি হলে আপনি সিঙ্গাপুর যাবেন। আপনি এখানে হাসপাতাল ঠিক করবেন? করবেন না তো। করেন নাই কেন? আজকে 54-55 বছর হয়ে গেছে দেশের বয়স, কি করতে পারছেন? যে 52 ইউনিট হয়েছে এটা তাও তো বিগত গভর্নমেন্টের আমল হয়েছে। আগে তো আগুনে পুরো মানেই মৃত্যু ছিল আমাদের এখানে। সেখানে যা কিছু এটা হয়েছে মোটামুটি ভালো হয়েছে, এটাকে আপনি আরো আধুনিক করেন। ওটা পারবেন? পারলে ওটা করেন। আজকে প্রতিজ্ঞা করেন। আমি তো মনে করি যে সেটা নিয়ম হওয়া উচিত যে যারা ইলেকশন করতে চায়, যারা ক্ষমতায় যেতে চায়, তাদের দেখাতে হবে যে বিগত 5 বছরে তারা চিকিৎসার জন্য কখনো বিদেশ যায় নাই। দেশে চিকিৎসা, যে লোক দেশকে চিকিৎসার জন্য উপযুক্ত মনে করে না, সে এই দেশে কিভাবে থাকবে? এটা করে দেন, দেখবেন সমস্ত হাসপাতাল 5 বছরের মধ্যে ঠিক হয়ে গেছে। যখন তারা জানবে আমি এমপি মন্ত্রী হওয়ার পর দেশের বাইরে চিকিৎসা করতে পারবো না, তখন তারা নিজেদের জীবনের লক্ষ্যে দেশের হাসপাতাল ঠিক করে ফেলাবে। তো তারা করবে না। তারা এই দেশটাকে, আমাদের পলিটিক্যাল লিডারদের ক্যারেক্টার কি জানেন? তারা এই দেশটাকে ন্যায় লুটপাটের জন্য বিদেশ দিয়ে তারা সংসার করে। আগে বউ পাঠিয়ে দেয়, পরে তারা সবাই যায়। এই সমস্ত মৌসুমী পলিটিশিয়ান, এই সমস্ত মৌসুমী বুদ্ধিজীবী যারা আছে, এদেরকে আগে ত্যাগ করতে হবে। আমাদের এখানে এই সমস্যাগুলি হচ্ছে। আমি মনে করি রাজনৈতিক দলের নেতা, হ্যাঁ এটা আবার আরেকটা সমস্যা আছে, কিন্তু সেটাও বলি। যখন ধরেন কেউ গেল না, তখন তারা অপরেন্ট দলটা বলবে এতগুলি লোক মারা গেল, উনি দেখতে পর্যন্ত গেলেন না। এই হলো আরেক নাটক। ওনাকে দেখতে যেতে হবে কেন? ওনাকে সময়, উনি যদি মনে করেন যে না আমি আল্লাহর কাছে দোয়া করবো, তো দোয়া করার জন্য কি পাশে দাঁড়িয়ে দোয়া করতে হবে? উনি তো ঘরে বসে দোয়া করতে পারেন যদি আল্লাহর কাছে দোয়া করতে চান। আর যদি চিকিৎসা করতে চান, চিকিৎসা করান। আপনি বলেন এই 25টা বাচ্চা আজকে ক্রিটিক্যাল অবস্থা, তাতে আমার টাকা আছে, আমার টাকা দিয়ে উন্নত চিকিৎসা লাগে, তারা বিদেশে পাঠাচ্ছি, দেখি পারেন কিনা। তখন করবে না, পকেট থেকে টাকা পাই করবে না, যায় নাটক করতে। যাই হোক, এটা নিয়ে আর কি বলবো। এবং শুধু রাজনৈতিক দলের নেতাকর্মী উপদেষ্টারাই নয়, আমরা যেমনটি দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য দেখে কিন্তু উৎসুক জনতা রক্ত দিতে চাই, এই বিষয়টি নিয়েও কিন্তু ডাক্তার নাসিরউদ্দিন যেটি স্পষ্ট করেছেন, উনি ক্লিয়ার করলেন যে এই নাটকে তো আপনার রক্ত যদি লাগে আপনার নাম লেখে আসেন, যান নাম লেখে আসেন যে আমি রক্ত দিতে চাই। যদি ওনাদের লাগে ওনারা ফোন করবেন আপনাকে, আপনি দিয়ে আসেন। এই আমরা নামকে হুজুগে চলি মোটামুটি, তো হুজুগটা কমাইতে হবে, আরো লজিক্যাল হতে হবে। এটা কিভাবে হবে আমি জানি না, তবে হওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন কাজী ওয়াহিদ আলম। ওয়াহিদ আলম, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা এতটা কেন পিছিয়ে, আধুনিকায়নে আসলে আমাদের কি করণীয়?
না, আমরা পিছিয়ে যে এটা বলা ঠিক হবে না, বাট হ্যাঁ আমরা আরো আধুনিক হতে পারি। আমাদের কিন্তু এখান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা রাডার ব্যবস্থাকে উন্নয়ন করেছি। আমরা ফ্রান্সের থেলসের যে রাডার, সেই অতি উন্নত মানের স্টেট অফ দ্য আর্ট রাডার ইউজ করা হচ্ছে, অলরেডি সেটা স্থাপন করা হয়েছে এবং সেটা অলরেডি সার্ভিসে চলে গেছে। এবং আমাদের যে ILS যেটা ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম যেটা, সেটাও আপগ্রেড করা হচ্ছে এবং সেটাও খুব শীঘ্রই ক্যাটাগরি 1-এ উত্তীর্ণ হয়ে যাবে। সো এইগুলো কিন্তু হচ্ছে, কিছু যে হচ্ছে না তা না, বাট এটা প্রয়োজনের তুলনায় অথবা যখন যেটা বেশি প্রয়োজন সেটা না করে, এটা হয়তো আমাদের লং টার্ম প্ল্যানিং এর থেকে আমাদের শর্ট টার্ম প্ল্যানিং এ আমরা বেশি ইন্টারেস্টেড। বিকজ শর্ট টার্ম প্ল্যানিং করতে পারলে যদি প্রজেক্ট নেওয়া যায়, সেই ক্ষেত্রে হয়তো রাজনৈতিক সরকারের আমলে এইগুলোর প্রতি মানুষের আগ্রহটা বেশি থাকে, তাহলে তাদের কিছুটা হলে সুযোগ তুলে নিতে পারে আর কি। কিন্তু লং টার্ম যেগুলো, যেমন আজকে নতুন একটা এয়ারপোর্ট করার ব্যাপারে, এটা একটা কিন্তু ফিউচারিস্টিক প্ল্যান। একটা এয়ারপোর্ট করতে গেলে মিনিমাম 10-12 বছরের পরিকল্পনা করে করতে হবে। তো 10-12 বছরের পরিকল্পনা যদি একটা বাস্তবসম্মত যে পরিকল্পনা করতে হয়, তাহলে কিন্তু সেই 10-12 বছর একটা পরিকল্পনার জন্য সেইভাবে পরিকল্পনা করতে হবে। কিন্তু সেটা আমরা কতটা চিন্তা করি না, আমরা চিন্তা করি শর্ট টার্মে কোনটা করা যায় সেটা, যার জন্য আমরা আজকে এখানে এই থার্ড টার্মিনাল করার ব্যাপারে বেশি আগ্রহী ছিলাম। আমরা নতুন আরেকটা আগ্রহ দেখিনি আর কি। সো কাজে আমাদেরকে জাতীয় প্রয়োজনটাকে আগে দেখতে হবে এবং আমাদের যে এখনকার পরিস্থিতি চিন্তা করলে হবে না। এভিয়েশনে আমরা জানি যে এখন ঢাকা এয়ারপোর্টের প্যাসেঞ্জার ক্যাপাসিটি হলো 12.5 মিলিয়ন প্যাসেঞ্জার এখন যাতায়াত করে ঢাকা এয়ারপোর্ট থেকে। বাট এইটা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বলছে এই প্যাসেঞ্জার মুভমেন্টটা আগামী 10 বছরে এটা 25 মিলিয়ন হয়ে যাবে। সো আমরা এখন 12.5 মিলিয়ন প্যাসেঞ্জার এই এয়ারপোর্ট দিয়ে আমরা সামাল দিতে হিমশিম খাচ্ছি। তো সেখানে যদি 25 থেকে 30 মিলিয়ন প্যাসেঞ্জার হয়, তখন এই এয়ারপোর্ট কিভাবে আমরা সামাল দিব আর কিভাবে আমরা সেটাকে করব, সার্ভিস এনশিওর করব প্যাসেঞ্জারদেরকে, বা আমাদের নিরাপত্তা কিভাবে বিধান করব। সো এই জিনিসগুলো কিন্তু আমরা চিন্তা করি না। এইগুলো চিন্তা করা আমাদেরকে ফিউচারিস্টিক প্ল্যানের জন্য অনেক আগে থেকে প্ল্যান করতে হবে। এয়ারপোর্ট করতে গেলে এটা কিন্তু মিনিমাম 10 বছর আগে প্ল্যান করতে হবে, করে সেটা সেইভাবে চলে গেছে, এখন আমরা উদ্বোধন করতে পারিনি। সো এইটা আমরা খালি শুনেই যাচ্ছি যে এটা 2024-এ হবে, 2025-এর জুন মাসে হবে, জুলাই মাসে হবে, এবং শেষ আমরা শুনছি যে 99% শেষ হয়ে গেছে, এখন 1% বাকি। কিন্তু সে জীবনের কিছুগুলো আমরা বাক সর্বস্ব কথাবার্তা বলে থাকি, এইগুলো থেকে বেরিয়ে এসে আমাদেরকে বাস্তবসম্মত কথা। আলম, যে প্রশ্নটি বিরতির আগে আপনার কাছে রেখে গিয়েছিলাম, প্রশিক্ষণ কতটা সময় উপযোগী এবং বিমান বাহিনীর চৌকস অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের প্রথম একক মিশন ছিল আজ, যাকে বলা হয় সোলো ফ্লাইট ট্রেনিং। জানতে চাই, যুদ্ধ বিমান পরিচালনার জন্য যে সক্ষমতার প্রয়োজন, তাতে কোনো ঘাটতি ছিল কিনা? আমি মনে করি না সে আমাদের বিমান বাহিনী যারা বৈমানিক আছেন তাদের মধ্যে কোনো ঘাটতি আছে। আমাদের বিমান বাহিনী প্রত্যেকটা বৈমানিকই কিন্তু চৌকস এবং তাদের ট্রেনিং ব্যবস্থাপনা অত্যন্ত উন্নত মানের। হ্যাঁ, এই ধরনের ট্রেনিং কালীন সময়ে দুর্ঘটনা নানা কারণেই ঘটতে পারে। সেটা হিউম্যান এরর হতে পারে, সেটা মেকানিক্যাল ফেলিয়ার হতে পারে, ইঞ্জিন ফেলিয়ার হতে পারে, বার্ড হিট হতে পারে, বিভিন্ন কারণে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে থাকে। এবং এই দুর্ঘটনা কিন্তু শুধু বাংলাদেশেই হয় তা না, এটা পৃথিবীর সব দেশেই কিন্তু এই ধরনের দুর্ঘটনা হয়ে আসছে আর কি। অনেক উন্নত দেশেও কিন্তু দুর্ঘটনা হয়ে থাকে। তো কাজে আমাদের এখানে বৈমানিকদের, বিমান বাহিনী বৈমানিকদের যে কোনো ঘাটতি আছে আমি কোনোভাবেই সেটা মনে করি না। এবং এই ধরনের এটা নিছকই দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনা যাতে না হয় সেটাই আমরা কামনা করি। এবং আগামীতে আমরা আশা করি যে আমাদের বাহিনীর বা অন্যান্য শাখায় তারা আরো তাদের দক্ষতার সাথে তাদের কর্ম সম্পাদন করবে, এবং সেই ক্ষেত্রে হয়তো আমাদের মেনটেনেন্স যদি ভালো হয়, সেই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা হার অনেকাংশে কমে আসবে বলে হয়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আবারও ফিরছি আমাদের অতিথির কাছে, জনাব মাসুদ কামাল। আমরা যে মর্মান্তিক দুর্ঘটনা দেখলাম, এই দুর্ঘটনা থেকে আসলে আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা কি কি শিক্ষা নিতে পারি? শুনুন, শিক্ষা হলো কি, এখানে আপনি যে কথাটা ওয়াহিদ ভাই বললেন যে আসলে এখন উন্নত দেশেও কিন্তু দুর্ঘটনা ঘটে,
কিন্তু একটা দুর্ঘটনা যখন ঘটে তখন যে ক্ষতিটা তাৎক্ষণিক হয় সেটা তো হয়, পাশাপাশি আরেকটা কিন্তু সচেতনতাও হয় যে এই ধরনের দুর্ঘটনা, এই ধরনের সমস্যা হলে আমরা কি করতে পারি। এখানে কিন্তু দায় এড়িয়ে আপনি খুব বাহবা পাবেন এটা কিন্তু খুব একটা জরুরি না। ISPR দেখলাম এক বিবৃতি দিয়েছে, তারা জানিয়েছে এখানে মানে কি হয়েছে না হয়েছে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে। তো এই ধারণাটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে যে দেখেন, বৈমানিকের আপনি যদি দোষ দিতে চান তবে উনি তো নিজের জীবনটাই দিয়ে দিলেন, তাই না? এবং উনি তো আকাশে ওঠার পর প্রথমে ইনফর্ম করেছেন কিন্তু কন্ট্রোল টাওয়ারকে যে আমি মানে এটা নিচের দিকে নেমে যাচ্ছে, এবং উনি তো চেষ্টা করছেন কীভাবে কী করতে হয় সবই তো উনি জানেন। না জানলে তো ওনাকে আর একা একা উঠতে দেওয়া হতো না। আর উনি মানে একদম বোঝেন না তা তো না, ভালোই বোঝেন। আর উনি নিজেও তো সাহস করেছেন সব জেনে বুঝেই। সেক্ষেত্রে আমি যতটুকু আমার কমন সেন্স সাধারণ মানুষের মতো করে আমরা যা বুঝি আর কি, এটা ভাই বিমানেরই একটা টেকনিক্যাল ফল্ট। এখন এই ফল্ট হতেই পারে, এই ফল্টও হতে পারে, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকার পরেও কিন্তু হতে পারে। আমরা যে ইন্ডিয়ার যে ঘটনাটা দেখলাম, যতটুকু এখন পর্যন্ত খবর পাওয়া গেছে যে পাইলট নিজেই নাকি তেলের সুইচটা অফ করে দিয়েছিলেন। এখন আসলেই দিয়েছিলেন না কি হয়েছিল এটাও কিন্তু আমরা এখনো যাই না, কারণ ওখান থেকে তো আর কেউ নাই এখন। তো এখানেও হয়তো আরও তো ইনভেস্টিগেট করলে আরও কিছু বেরিয়ে যাবে। আমার কথা হলো কি, আপনি ইনভেস্টিগেট করেন, ইনভেস্টিগেট করার পর আপনি যা কিছু পাবেন সেটাকে পরবর্তী একটা দুর্ঘটনা না ঘটার ক্ষেত্রে যেন আপনারা প্রয়োগ করেন। আমার খালি এইটুকু অনুরোধ যে যা গিয়েছে, যা ক্ষতি হয়েছে সেটা তো আমি আর ফেরত পাবো না, কিন্তু আগামীতে যেন এই ধরনের ক্ষতির কথা আমাদেরকে দ্বিতীয়বার ভাবতে না হয়, আমরা যেন এই ধরনের ক্ষতির মুখোমুখি দ্বিতীয়বার না হই, সেই বিষয়টার ব্যাপারে যারা কনসার্ন আছেন তাদেরকে সতর্ক হতে হবে। আর দ্বিতীয় কথা হলো, এই ঘটনাটা নিশ্চয়ই একটা তদন্ত হবে। তদন্তে যদি কোনো কারো গাফলতি ধরা পড়ে সেটাও কিন্তু দেখতে হবে। কারণ গাফলতি এখানে অনেক ধরনের হতে পারে। বিমান উড্ডয়নের ক্ষেত্রে সেটা যাত্রীবাহী হোক আর যুদ্ধ বিমান হোক, এগুলি কিন্তু যখন আকাশে ওঠে, এটা তো বাস না যে অ্যাক্সিডেন্ট হলো, সমস্যা হলো, থেমে গেল, নেমে ঠিকঠাক করলো, ওখানে তো ঠিকঠাক করার কোনো সুযোগ থাকে না। কাজে যখন নাকি আকাশে ওড়ার আগে অনেকগুলো কিন্তু আপনার চেকিংয়ের ব্যাপার স্যাপার আছে, প্রত্যেকটা পয়েন্টে তারা চেক করে এবং এটাকে রেগুলার মেনটেনেন্সের একটা ব্যাপার কিন্তু আছে। এখন সেগুলোর ক্ষেত্রে কোথাও কোনো ঘাটতি ছিল কিনা, ঘাটতি মানে কেউ করেছে কিনা, কেউ নিজের কাজের দায়িত্বের গাফলতি করেছে কিনা, সেগুলোও আমি মনে করি আইডেন্টিফাই করা খুব জরুরি এবং এগুলো দ্রুত বেগে করা উচিত। দেখবেন এর মধ্যে অনেকে হয়তো ধরাধরি শুরু হয়ে যাবে, যদি কেউ দায়ী থাকেন সে হয়তো বাঁচার জন্য কাউকে ধরবেন, অমুক বলবেন, তমুক বলবেন, এই সমস্ত ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুমে আবারও যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। ডাক্তার নাসির উদ্দিন, আপনার কাছেও জানতে চাই আবারও যে আমরা যেমনটি আসলে সংবাদে দেখছিলাম কিছুক্ষণ আগে যে এখনো আসলে উৎসুক জনতার ভিড় রয়েছে বার্ন ইউনিটের সামনে, উৎসুক জনতার উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা, আর দগ্ধরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে কিনা? ধন্যবাদ। আমি আসলে সারাটা দিনই আজকে দুপুরের পর থেকে অন্তত কয়েকবার নিজে নিচে গিয়ে আমি কথা বলেছি। আমাদের চিকিৎসার পাশাপাশি আমাদের আসলে এই ম্যানেজমেন্টের এই পোর্শনটা আমাদের জন্য আসলে সত্যি বেদনাদায়ক, যে আমরা যে প্রক্রিয়ায় বার্নের চিকিৎসা হয় তাতে মানুষের ভিড় অত্যন্ত ক্ষতিকর একটা ব্যাপার। আমরা তো আমাদের যারা চিকিৎসক আছে সকাল থেকে কন্টিনিউয়াসলি আমরা পালাক্রমে বলতে পারেন যে শিফটিং করে করে প্রত্যেকটি জায়গাতে চিকিৎসা দিয়ে যাচ্ছি। কিন্তু এই যে বাইরে যে লোকটা আপনি দেখছেন, আমি কিছুক্ষণ পরপরই গিয়ে আমার এইচডিউর সামনে, আমার আইসিইউর সামনে গিয়ে আমাকে বলতে হচ্ছে যে আপনাদের বাচ্চাদের চিকিৎসার সাথে আপনারা থাকবেন না, কারণ এই হসপিটালের চিকিৎসা ব্যবস্থাটা এমনই, কারোর কোনো ওষুধপত্র কিনতে হয় না, কারোর বাইরে থেকে কোনো সার্ভিস প্রয়োজন হয় না, আমার নার্স ডাক্তাররা এনাফ। তো এই জায়গাগুলোতে আমি বলতে সারাদিনে আমি খুবই নিজেই এক্সস্ট ফিল করছি যে আর কতভাবে আমরা বুঝাইতে পারি। আমি মনে করি যে আপনারা এখন এই দায়িত্বটুকু পালন করেন, মানুষকে বলেন, বুঝান যে আমরা চিকিৎসার জন্য আর বাচ্চারা যারা চিকিৎসা নিতে এখানে আসছে তাদের চিকিৎসার বিন্দু মাত্র কোনো সংকট হবে না। চিকিৎসকের সংকট নাই, নার্সের সংকট নাই, ওষুধের সংকট নাই, কোনো কিছু তাদের কারোকে কিছু করতে হবে না, তাদের রোগীর পাশে থাকারও তেমন কোনো বিষয় নেই এবং রক্তের প্রয়োজনীয়তাও নাই। যা কিছু আছে এভরিথিং আমরা
ক্যাটাগরিক্যালি আমরা সবকিছু ম্যানেজ করে ফেলেছি, কারণ এগুলো তো আমরা অভ্যস্ত। আমরা রোগী আসার আগে থেকে আমার হসপিটাল প্রস্তুত ছিল, আমরা যখনই সংবাদ পেয়েছি। তো এই জন্য আমার পক্ষ থেকে এইটুকুই বলার যে আননেসেসারি এই ভিড়টা যাদের ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক হবে। ক্রস ইনফেকশন ইজ ভেরি ডেঞ্জারাস। তো এই জায়গাগুলোতে আপনারা ভূমিকা রাখবেন বলে আমি মনে করি। আর আমি আসলে এই মুহূর্তে আমার যারা চিকিৎসক যারা আছে তাদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আমি কথাবার্তা বলছি। সুতরাং আপনাদেরকে আমি বলবো যে আমাকে একটু ক্ষমা করবেন, কারণ সবাই বসে আছে। আমার ফার্দার সকালবেলা আমি কি করব, রাত 12টার পরে কি করব, সমস্ত স্ট্র্যাটেজি গুলোকে আমাকে নিতে হচ্ছে। জানেন আপনারা বার্নিজে ডাইনামিক প্রসেস, প্রতি মুহূর্তে আসলে 1 ঘন্টা পর পর চিকিৎসার পদ্ধতি চেঞ্জ করতে হয়। তো যে কারণে আমি আসলে অত্যন্ত দুঃখিত, আপনাদের সঙ্গে আর বেশি কথা বলতে পারছি না। তো রিকোয়েস্ট থাকবে এটা, আপনারা মানুষকে বলেন নিশ্চিতে আমাদের উপরেই তারা নির্ভর করতে পারে। আমরা তাদের বাচ্চাদের জন্য আমরা আছি, সারা রাত আছি, পরবর্তী সময় আছি, যতদিন পর্যন্ত তাদের চিকিৎসার প্রয়োজন হয় আমরাই করব। তাদের এই অযথা ভিড় প্রয়োজন নাই। আমরা তাদের প্রয়োজন হলে আমরা প্রত্যেকের ফোন নাম্বার আছে, আমরা ডেকে ডেকে তাদেরকে জানিয়ে দেবো এবং রেগুলার ব্রিফিং আমরা করব। এই মেসেজটুকু আপনারা পৌঁছে দেন। অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে আমাদের সময় দিয়েছেন এবং তথ্য তুলে ধরছেন। একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আপনি বলছিলেন চিকিৎসক নার্সের কোনো সংকট নেই, যেহেতু আকস্মিক দুর্ঘটনা, এত হতাহতের সংখ্যা, সেখানে কোনো ক্ষেত্রে কোনো ঘাটতি রয়েছে কিনা এই মুহূর্তে? আমি আপনাকে বলি, আমার এখানে কিন্তু আমরা 24 আওয়ার্স আমাদের ডিউটি দিয়ে থাকে। যখন এরকম দুর্ঘটনা ঘটে সবার ছুটি বাতিল, এভরিবডি চলে আসছে। মানে এখানে কিন্তু ব্যাপারটা এরকম না যে, কারণ আমরা তো 24 ঘন্টা ডিউটি করি, যে শিফটিং আওয়ারে, মানে প্রত্যেক ডাক্তার প্রত্যেক নার্সের ছুটি বাতিল ঘটনা ঘটার সাথে সাথে। এবং আমরা কিন্তু এই ব্যাপারে হ্যাবিচুয়েটেড, আমরা একটা 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা কাজ করে কিন্তু অভ্যস্ত। তো সুতরাং ওই বিষয়টা আমাদের আসলে হয় না, এটা প্র্যাকটিক্যালি হয় না, এটা শুধু কথার কথা না। আমার একবারে যখন 28টা রোগী আসছে, 28টা রোগীর কাছে আমার 28 জন ডাক্তার 28 জন নার্স পৌঁছে গেছে, কারণ আমরা আগে থেকে এগুলো জানি, আমাদের এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা আছে। তো ওই জায়গাটাতে আমরা প্র্যাকটিক্যালি এটা পসিবল যে আমার কোনো আসলে নার্স এবং ডাক্তারের সংকট নাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন। আপনি যেহেতু চিকিৎসার সেবায় নিয়োজিত আছেন, আমরা আপনারা সময় নষ্ট করতে চাইছি না, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। মাসুদ কামাল, শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। আমরা দেখি যে সরকার আসে সরকার যায়, কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নে যুগোপযোগী কোনো পদক্ষেপ আমরা কেন গ্রহণ করতে দেখি না? ছোট্ট পরিসরে শুনবো। আমি একটা ছোট কথা বলি, আমাদের আর্মি বলেন, আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী বলেন, আমরা তো একটা ছোট দেশ। আমাদের চারপাশে যে দেশগুলো আছে, ভারত বলেন, মিয়ানমার বলেন, তারা কিন্তু অনেকটা মানে এই সমস্ত সমরাস্ত্রের ক্ষেত্রে অনেক বেশি ইকুইপড আমাদের চেয়ে, অনেক বেশি। তো সেক্ষেত্রে আমার খালি একটাই বক্তব্য থাকবে, তাই বলে কি আমাদের সশস্ত্র বাহিনী থাকবে না? অবশ্যই থাকবে। আমার খালি একটাই কথা, যে আমাদের যে ছোট সশস্ত্র বাহিনী আছে, যে আর্মি আছে, নেভি আছে, অথবা এয়ারফোর্স আছে, যাই আছে, তাদেরকে যেন যে ইকুইপমেন্ট আপনি আনবেন, জুরাতিলি মার্কের ইকুইপমেন্ট আনেন না। বিমান কিনবেন, বেস্ট বিমানটা কিনেন। হয়তো কখনোই যুদ্ধ কাজ আমাদের করতে হবে না, কিন্তু যখন তারা ট্রেনিং নেবে, তারা যেন সবচেয়ে বেস্টটা দিয়ে কিনে। টাকা তো খরচ কম করতেছেন না। এবং যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের এখানে দুর্ঘটনা আমাদের দেখতে না হয়। মানে আপনার কি বলে, এই খাতে, সামরিক খাতে আমাদের ব্যয় তো অনেক। ব্যয় যখন